চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা মালপত্র, কেউ বেঞ্চে শুয়ে আছে তো কেউ মেঝেতে। কারোর ফ্লাইট ৫ ঘন্টা দেরিতে চলছে বা কারোর ফ্লাইট দেরিতে চলছে ২০ ঘন্টা। কারোর আবার ফ্লাইট পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে। চারিদিকে হৈ হট্টগোল, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি। प्यार चाहिए दे दो प्यार है। পয়লা ডিসেম্বর থেকে ভারতের এয়ারপোর্টগুলোর দিকে তাকালে মোটামুটি এরকম একটা কমন চিত্র আমরা সকলেই দেখতে পাচ্ছি। এই সমস্ত কিছুর পেছনে কিন্তু কারণ একটাই। একের পর এক ইন্ডিগোর ফ্লাইট বাতিল হয়ে যাওয়া। ইন্ডিগো ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন। দেশের আকাশের মোট উড়ানের প্রায় ৬৫% কিন্তু ইন্ডিগোর দখলে। বাকিরা মানে এয়ার ইন্ডিয়া, দেন আপনার আকাশা এয়ার, দেন স্পাইস এয়ারওয়েজ, এই সমস্ত কিছু মিলে হচ্ছে বাকি ৩৫%। কিন্তু ২০০৬ সালে যখন ইন্ডিগো শুরু হয়েছিল, তখন ভারতের এভিয়েশন সেক্টরের ছবিটা কিন্তু এমন ছিল না। ডেটা বলছে ২০১০ সালে ইন্ডিগোর সিট শেয়ার ছিল মাত্র ১৮%। ২০১৫ সালে তা বেড়ে হয় ৩০%-এর আশেপাশে এবং ২০২০ সালে মানে আমাদের কোভিডের সময় এই সিট শেয়ার ইন্ডিগোর বেড়ে হয়েছিল ৫০%-এর কাছাকাছি। গত ৫ বছরে আরো ১৫% বেড়ে বর্তমানে ইন্ডিগোর সিট শেয়ার হচ্ছে ভারতের এভিয়েশন সেক্টরে প্রায় ৬৫%। সময়ের সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়া বেসরকারি হাতে চলে গেছে। আর আরো যে সমস্ত প্রতিযোগী ছিল যেমন গো এয়ারওয়েজ, জেট এয়ারওয়েজ, স্পাইস জেট ক্রমে ভারতের আকাশ থেকে হয় চিরতরে বিলীন হয়ে গেছে, নয়তো টিকে থাকতে তারা প্রচন্ডভাবে এই মুহূর্তে হিমশিম খাচ্ছে। এই মুহূর্তে যে ডেটাটা আমি দিলাম, এই যে মানে ফ্লাইটের কত শতাংশ, ৬৫% ইন্ডিগোর অধীনে এবং বাকিরা যে এয়ার ইন্ডিয়া এবং স্পাইস জেট এবং এরা সবাই মিলে ৩৫%। এই ডেটাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আজকের এই প্রবলেমটা। দেখুন কি করে লুকিয়ে আছে। একটা জিনিস তো আমরা মোটামুটি সবাইভাবে বুঝতে পারছি যে ভারতের আকাশ মোর অর লেস ইন্ডিগোর দখলে। এবার আর কয়েকটা ছোট্ট ডেটা দিই, যা আপনাকে এই পুরো বিশৃঙ্খলাটা বুঝতে খুব ভালোভাবে সাহায্য করবে। দেখুন, ইন্ডিগো যদি ৳১ খরচ করে, তবে তার মধ্যে মাত্র ৮ পয়সা খরচ করে হচ্ছে কর্মীদের উপরে। অবশ্য এই যে ৮ পয়সার যে এভারেজ, এই এভারেজটা ইন্ডিগোর জন্য নতুন কিছু নয়। মোর অর লেস ভারতের সমস্ত কর্পোরেট বিজনেসগুলোই ৮ থেকে ১২% এর মধ্যেই তাদের কর্মীদের পেছনে খরচ করে। এবার আসি আসল কারণে। দেখুন, ২০২৪ সালের শুরুর দিকে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন এফডিটিএল নামে একটা নিয়ম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে এসেছিল। এই নিয়মের মূল ২ টো জিনিস ছিল। একটা হচ্ছে যে পাইলট বা ক্রু যারা থাকবে তাদের নাইট ডিউটি শিফটের একটা প্যাটার্ন চেঞ্জ করা হয়েছিল। আর আরেকটা যে জিনিসটা মূল জিনিসটার প্রতি লক্ষ্য রাখা হয়েছিল, পাইলট এবং ক্রিউরা যেন সপ্তাহে একটু বেশি বিশ্রাম পায়। এই নিয়মের আগে পর্যন্ত পাইলট এবং ক্রিউরা সপ্তাহে ৩৬ ঘন্টা পর্যন্ত বিশ্রাম পেত। এই নিয়ম ইমপ্লিমেন্ট করার পর পাইলট এবং ক্রিউরা ৪৮ ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম বিশ্রাম পাওয়ার একটা সুযোগ পাওয়ার চান্স চলে আসে তাদের কাছে। আহমেদাবাদে আমরা সবাই জানি যে এয়ার ইন্ডিয়ার একটা বিরাট এয়ার ক্র্যাশ হয়েছিল। সো এই এয়ার ক্র্যাশ হওয়ার পরে পাইলটের যে সমস্ত সংস্থাগুলো ছিল মানে পাইলটদের যে অ্যাসোসিয়েশন যেগুলো ছিল তারা কি করছিল? তারা ডিজিসিএ অ্যাকচুয়ালি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কন্ট্রোলিং বডি যারা আমাদের যত এভিয়েশন সেক্টর আছে মানে পার্টিকুলারলি যে সমস্ত পাবলিক এভিয়েশন সেক্টর, ইট ডাজন্ট নেসেসারি মিন কি তাদের আ সামরিক মানে আপনি বলতে পারেন যে বেসামরিক যে এভিয়েশন সেক্টর আছে, সেই বেসামরিক এভিয়েশন সেক্টরের যে কন্ট্রোলিং অথরিটি, সেই কন্ট্রোলিং অথরিটি হচ্ছে ডিজিসিএ। এবার এই পাইলটরা কি করল? পাইলটরা ডিজিসিএ এর কাছে বারবার আবেদন করছিল যে, "আপনারা অন্তত আমাদের যে বিশ্রামের সময়টা, সেই বিশ্রামের সময়টা বাড়িয়ে দিন।" সেটা তাদেরই সুপারিশে বা আপনি বলতে পারেন যে তাদের দাবি দেওয়ার কাছে মানে গভর্নমেন্ট শেষ পর্যন্ত এনালিসিস করে এবং এনালিসিস করে এফডিটিএল যেটা ইমপ্লিমেন্ট করার কথা হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করে এবং তাদের পাইলটদের বিশ্রামের সময়টা মূলত বাড়িয়ে সপ্তাহে ৩৬ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা করা হয়। ডিজিসিএ ১ম এ বলেছিল এই নিয়ম 1st নভেম্বর ২০২৫ সাল থেকে কিন্তু কার্যকর হবে। পরবর্তীকালে শেষ পর্যন্ত এই নিয়ম
বাকি সমস্ত এয়ারলাইন সবার সঙ্গে আলোচনা করার পরে এই নিয়ম এরা ঠিক করে যে 1st ডিসেম্বর ২০২৫ থেকে বাধ্যতামূলকভাবে সমস্ত এয়ারলাইন অপারেটরদের জন্য এই নিয়ম কিন্তু বাধ্যতামূলক করা হবে। এবার এর পরিণতি কি হলো? এর পরিণতি হলো ইন্ডিগোর প্রচুর পাইলট এবং ক্রিউ একসঙ্গে গ্রাউন্ডেড হয়ে গেল। পার্টিকুলারলি পাইলট। কারণ তাদের বাধ্যতামূলক বিশ্রামের সময়সীমা লঙ্ঘিত হচ্ছে। ইন্ডিগোর পুরো পাইলট যে রোস্টার থাকে সেই পাইলট রোস্টারটা কার্যত ধসে পড়ে। যে ইন্ডিগো দিনে প্রায় ২২০০টি ফ্লাইট চালায় তারা পাইলট সংকটে একদিনে ১০০০টির বেশি কিন্তু ফ্লাইট বাতিল করতে বাধ্য হলো। প্রথম দিনের এই যে ম্যাসাকার, সেই ম্যাসাকার ডমিনো ইফেক্ট এর মতো ইন্ডিগোর পুরো সিস্টেমে একটা বিশৃঙ্খলা ছড়িয়ে দিল। এর ফলে কি হলো? ইন্ডিগোর নিজের মতে এই পরিস্থিতি যদি তাদের স্বাভাবিক করতে হয়, তাহলে অন্তত ১৫ ডিসেম্বর পর্যন্ত অন্তত সময় লাগবে। আর ১লা ডিসেম্বর থেকে ৬ই ডিসেম্বরের মধ্যে প্রায় ২১০০টি ফ্লাইট তারা কিন্তু বাতিল করে। এই সমস্ত পরিস্থিতি কিন্তু দেখার পরে গভর্নমেন্ট এফডিটিএল যে প্রসেসটা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছিল, সেই প্রসেসটা কিন্তু আপাতত মানে অনির্দিষ্টকালের জন্য স্ট্যান্ড বাইতে পাঠায়। অনেকেই একটা জিনিস আশঙ্কা করছিল যদি এফডিটিএল যে কন্ডিশনে চলছে, এই কন্ডিশনে যদি চলে এবং বাকি সমস্ত যে সমস্ত অপারেটর আছে যেমন ধরুন স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এদের সবাইকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় ঠিকঠাকভাবে মানে আই মিন টু সে যে সবাইকে যদি এফেক্ট করে, তাহলে ভারতের এভিয়েশন সেক্টরে যে বিশৃঙ্খলাটা তৈরি হচ্ছে, সেই বিশৃঙ্খলাটা নাল অ্যান্ড ভয়েড বা নালিফাইড হতে সময় লাগবে প্রায় পরের বছর মানে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের আগে পর্যন্ত এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা কিন্তু আগের মতো স্মুথ হওয়ার সম্ভাবনা খুব কম। তাই আজকে আমি যখন এই মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি, তখনও পর্যন্ত ইন্ডিগোর প্রায় ৩৫০ খানা ফ্লাইট কিন্তু আজকে বাতিল হয়েছে। তাহলে এখানে আরেকটা বড় প্রশ্ন হলো, ইন্ডিগো কি জানতো না যে এই নিয়ম আসছে? এর উত্তর হলো হ্যাঁ জানতো। কারণ আপনি একটা ফ্লাইং বিস্ট বলে একটা চ্যানেল আছেন, গৌরব তানেজা বলে এক ভদ্রলোকের, উনি আগে পাইলট ছিলেন। উনার চ্যানেলগুলোতে একটা জিনিস খুব স্পষ্ট, আপনি যদি উনার চ্যানেলগুলোতে এই যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের অ্যানালিসিস গুলো যদি শোনেন, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট উনি কথায়, কথায় একটা কথা বলে ফেলেছিলেন যে, উনি যখন ফ্লাইট চালাতেন তখন একটা জিনিস খুব চালু কথা ছিল যে, "ইন্ডিগো ইজ ইকুইভ্যালেন্ট টু ডিজিসিএ।" তাহলে ডিজিসিএ যে এই রুলসটা নিয়ে আসছে তাহলে কি সেটা ইন্ডিগো জানতো না? অবশ্যই জানতো। এবং তারা জানতো এবং তারা গভর্নমেন্টের এই ডিসিশনকে একদমই পাত্তা দেয়নি। কারণ তারা একটা জিনিস খুব ভালো করে জানতো, এই নিয়ম চালু হলে পুরো এভিয়েশন সিস্টেমই বসে যাবে। তাই তারা পাইলটের যে নিয়োগ মানে আপনারা ২০২৪ সাল থেকে এই নিয়মটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। তাহলে সেটাকে নাল এন্ড ভয়েড করার জন্য ১.৫ বছরে বেশ কিছু পাইলট আমাদের এরেঞ্জ করে রাখা দরকার। সেরকম তারা কিন্তু কোনো নিয়োগ করেনি। এমনকি পাইলট যে রোস্টার সেই রোস্টারটাও আগে থেকে কিন্তু ম্যানেজ করে রাখেনি। এই সমস্ত কিছুর পেছনে একটাই জিনিস তাদের কাজ করেছে যে এমপ্লয়ি কস্ট যেটা ৮% এর আশেপাশে, সেটা যদি একটু বেড়ে যায় তাহলে তাদের অপারেটিং প্রফিট যেটা অ্যারাউন্ড 18-20% সেখান থেকে হয়তো ১-২% মানে কমে যাবে। সেই যাতে না কমে যায় তারা কিন্তু সেই জিনিসটা ম্যানেজ করার জন্যে মানে তাদের প্রফিটে যাতে কোনো ইমপ্যাক্ট না আসে, সেই ইমপ্যাক্ট না আনার জন্যে তারা এই সমস্ত রোস্টার বা কোনো কিছু কিন্তু তারা ম্যানেজ করেনি। সবথেকে যে জিনিসটা এরা খারাপ করেছে, এরা সমস্ত কিছু জানতো যে এই জিনিসটা হতে পারে। সব জেনে বুঝে গত ২-৩ মাস ধরে ডিসেম্বর মাসে কিন্তু তারা বুকিং নিয়েছে। এবং তারা জানতো যে আমাদের টাকা ফেরত দিতে হবে। কিন্তু যেহেতু বুকিং অ্যামাউন্টটা তাদের কাছে চলে এলো, তাই তারা ব্যাংকে রেখে এই যে ধরুন ২-৩ মাসের একটা হিউজ ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট কিন্তু তারা লাভবান হয়েছে। সো এরই ফলস্বরূপ কিন্তু আজকে আমাদের মোরাললেস এই ওভারঅল ভোগান্তিটা হচ্ছে। এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে তাহলে শুধুমাত্র ইন্ডিগোর কেন? এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এদের এরকম অবস্থা হলো না কেন? এর উত্তরটা খুব সহজ। দেখুন স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়া তুলনামূলকভাবে কম ফ্লাইট চালায়। আর এদের একটা সুবিধা কি ছিল এই মুহূর্তে বেশ কিছু টেকনিক্যাল ইস্যুস এর জন্যে তাদের বেশ কিছু ফ্লাইট গ্রাউন্ডেড ছিল। যে কারণে গত ১ থেকে ১.৫ মাস ধরে বা আপনি বলতে পারেন যে গত ১ মাস ধরে তাদের হাতে প্রচুর ফ্লাইট উদ্বৃত্ত মানে পাইলট তাদের হাতে প্রচুর এক্সেস ছিল। পাইলট এক্সেস থাকার কারণেই তারা আগের থেকে তাদের রোস্টার যে পাইলটদের রোস্টার, সেই রোস্টারটা কিন্তু ম্যানেজ করে আজকের যে প্রবলেম হতে পারে সেই প্রবলেম গুলো তারা সামাল দিয়েছে।
এই সমস্ত সিনারিওতে সরকার একটু দেরিতে হলেও একটা বেশ গুরুত্বপূর্ণ কাজ করেছে। ফ্লাইট রুটের ভাড়া তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এর কারণে কি হয়েছে দেখুন, ফ্লাইটের ভাড়া যদি আপনি ১ম দিকে যে ক্রাইসিসটা শুরু হয়েছিল, তার একদম ১ম দিকে দেখেন তাহলে দেখবেন যে ফ্লাইট রুটের ভাড়া একবারে ১০,০০০, ২০,০০০, ৬০,০০০, ৫০,০০০ করে বেড়েছিল। সেই যে ভাড়াটা সেটা ক্যাপ ডাউন হয়ে গেছে। মানে আপনি যদি দিল্লি থেকে বম্বে যান তাহলে আপনার ভাড়া অ্যারাউন্ড ৭,০০০ টু ৮,০০০ পড়বে। সো এই ক্যাপ ডাউন করার ফলে যে হয়েছে, যে জিনিসটা হয়েছে যে এই যে এয়ারলাইন্স গুলো যে এয়ার ইন্ডিয়া বা স্পাইসজেট তারা যে এক লাফে অনেকটা ভাড়া বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, তারা সেটা পারছে না। সো শেষে একটাই কথা বলব, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই একটা জিনিস বলেছেন যে, "বণিকের মানদণ্ড কবে যে রাজদণ্ডে পরিণত হবে তা আপনারা টেরও পাবেন না।" দেখুন, গত কয়েকদিনের বিশৃঙ্খলার পরে একটা ব্যাপারে খুব স্পষ্ট। ভারতের আকাশের প্রকৃত নিয়ন্ত্রক কে তা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না। এই প্রসঙ্গে বলে রাখি একটা কথা। হারফিং হিচম্যান ইনডেক্স বলে একটা ইনডেক্স আছে। এতে কি বোঝা যায়? কোন সেক্টরে মাত্র কয়েকটা কোম্পানিরই মনোপলি চলছে, না এই সেক্টরের মধ্যে ভালো রকমের কম্পিটিশন আছে। এই যে সিনারিওটা, এই সিনারিওর বার্ডস আই ভিউ যেটা, সেটা এই ইনডেক্সের মাধ্যমে বোঝা যায়। এই ইনডেক্সের ভ্যালু যদি ২০০০ ক্রস করে, তাহলে বুঝতে হবে যে ওই সেক্টরে ১টা কি ২টো কোম্পানি মিলেই পুরো সেক্টরটা চালাচ্ছে। আপনি জানেন আমাদের এভিয়েশনের জন্য এই ভ্যালুটা কত ছিল? আমাদের এভিয়েশন মানে ইন্ডিগোর জন্য ভ্যালুটা ছিল ৪৬০০, ৪,৬০০। তার মানে বুঝতে পারছেন যে আমাদের এভিয়েশন সেক্টরে কিভাবে কনসেনট্রেশনটা বেড়েছে। শুধুমাত্র একটা বা মনোপলি আপনি যদি বলেন, তাহলে মনোপলি ১টা বা ২টো ছাড়া অন্য কোনো এয়ারলাইন অপারেটরের হাতে নেই ভারতের আকাশ। তাহলে এই প্রবলেমটা তো হবেই। যে মেইন অপারেটর ভারতের আকাশের, সে যদি আজকে হাঁটু মুড়ে বসে পড়ে, তাহলে ফুল এভিয়েশন সিস্টেম বসে পড়েছে। এক্সাক্টলি এটাই হয়েছে। এবং ইভেন তারা আজকে এমনভাবে তারা খুব ভালো করে জানতো যে আমরা বসে পড়লে এভিয়েশন সেক্টর পুরোটা বসে পড়বে। সো দ্যাট এক্সাক্টলি এই কারণে তারা গভর্নমেন্টও তাদের সামনে আজকে হাঁটু মেরে বসে পড়েছে। এটা যে শুধুমাত্র আমাদের এভিয়েশন সেক্টরের জন্য আছে এরকম কিছু না। আপনি এই লিস্টটা দেখুন। এই লিস্টে কিন্তু পাবেন যে আমাদের টেলিফোন মানে টেলিফোন এক্সচেঞ্জে, যেটা শুধুমাত্র আপনি যদি দেখেন টেলিফোন এক্সচেঞ্জে জিও এবং এয়ারটেল এরা দুজন হচ্ছে মেইন অপারেটর। এছাড়াও টায়ার থেকে শুরু করে স্টিল, গাড়ি সমস্ত সেক্টরের অ্যারাউন্ড বহু মানে প্রায় ১৬ থেকে ১৭ টা সেক্টর, যেটা এই লিস্টটা আমি এখানে দিচ্ছি। সেখানে কিন্তু এই যে ইনডেক্সের ভ্যালু, এই ইনডেক্সের ভ্যালু কিন্তু সবই ২০০০ এর উপরে। তার মানে এই প্রত্যেকটা সেক্টরে হয় মনোপলি কাজ করছে, নয়তো ডুওপলি কাজ করছে। তাই আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা এখন থেকে যদি আওয়াজ না তুলি, তবে সরকারের কিন্তু ঘুম ভাঙবে না। যে সিসিএল আছে, যে কম্পিটিশন কন্ট্রোলার লিমিটেড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেগুলোর এজেন্সি, যেটা বিভিন্ন সেক্টরে ঠিকঠাক করে সমস্ত সবার অংশীদারিত্ব আছে কি না আছে সেগুলো যেগুলো মেজার করে, এই জাতীয় সংস্থাগুলো এদের যে দেখার কথা তারা কিন্তু আদতে না দেখে যে জগন্নাথ হয়েই বসে থাকবে যদি আমরা আওয়াজ না তুলি। তাই আসুন আমরাই আওয়াজ তুলি। সর সরকারের ঘুম যাতে দ্রুত ভাঙে তাই যতটা বেশি সম্ভব এই ভিডিওটা শেয়ার করুন। যাতে আমাদের আওয়াজ শেষ পর্যন্ত সরকারের কান পর্যন্ত পৌঁছায় এবং সরকার এই জিনিসগুলো নিয়ে ভাবতে বাধ্য হয়। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন।